ছেড়ে দাও। কি ক্ষতি করেছি তোমাদের আমি? আমাকে মেরো না, বাঁচাও, বাঁচাও। বাস থেকে নেমে যা দেখলাম তাতে আমার গলাটা একটু শুকিয়ে আসলো। হঠাৎ একটা কল আসলো, রিসিভ করলাম। কি কবরস্থানে কি প্রথম আসলেন? এভাবে কবর দেখছেন যে? আমি অজয়, সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। হোস্টেলে সিট পাইনি, এজন্য আপাতত আমার ছোটবেলার বন্ধু মিলনের মেসে উঠেছি 2 মাস হলো। একটা টিউশনির খুব প্রয়োজন। বাসা থেকে যে হাতখরচা দেয় সেটা দিয়ে এই ঢাকা শহরে মাস পার করা অনেক কষ্টের। অনেক দিন ধরেই খুঁজছি, কিন্তু পরিচিত লোক না থাকলে এই টিউশনিও পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। পোস্টারও লাগিয়েছি অনেক জায়গায়, কোনো সাড়া নেই। এখন অপেক্ষার প্রহর গুনছি, দেখি কি হয়। এভাবেই 10 দিন কেটে গেল। আজকে সন্ধ্যায় পড়তে বসেছিলাম, হঠাৎ একটা কল আসলো, রিসিভ করলাম। ওপার থেকে একটা ভারী কণ্ঠে বলল, আমার ছেলের জন্য একজন শিক্ষক খুঁজছি, আপনি কি পড়াতে পারবেন? খুশিতে আমি যেন নেচে উঠলাম। বললাম, হ্যাঁ হ্যাঁ পারব। লোকটি তার ঠিকানা দিল আর বলল, আগামীকাল সন্ধ্যার পর গোসল করে চলে আসবেন। আমি 7-5 না ভেবেই হ্যাঁ বলে দিলাম। পরদিন মনে একরাশ উৎসাহ নিয়ে গোসল ছেড়ে রেডি হলাম। শুধু একটা জিনিস আজব লাগলো যে টিউশনি করাতে যাব তাই গোসল করে যেতে বলল কেন? যাই হোক, এসব না ভেবে বেরোল। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ঠিকানাটা ছিল আজিমপুর। আমি জীবনের প্রথম আসলাম এই জায়গায়। বাস থেকে নেমে যা দেখলাম তাতে আমার গলাটা একটু শুকিয়ে আসলো। দেখলাম স্টুডেন্টের বাসাটা ঠিক আজিমপুর গোরস্থানের পেছনে। বাসায় যাওয়ার রাস্তা কবরস্থানের ভেতর দিয়ে। এজন্যই হয়তো স্টুডেন্টের বাবা আমাকে গোসল করে আসতে বলেছিলেন। রাস্তাটা পার হয়ে আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। কিছুক্ষণ পর কবরস্থানের ভেতর থেকে ছাতা হাতে একজন মধ্যবয়স্ক লোক অন্ধকার ঠেলে বেরিয়ে আসছেন। তিনি এসে আমাকে ডাক দিলেন আর গম্ভীর কণ্ঠে বললেন, আসেন, আমাদের বাসা ভেতরে। আমি কিছু না বলে তার পিছে পিছে হাঁটতে থাকলাম। চারিদিকে কবরগুলো বৃষ্টিতে যেন জীবিত হয়ে উঠেছে। আমার এমনিতেই সব ভূতপ্রেতে প্রচুর ভয়। তারপর একটা টিউশনি পেলাম, তাও আবার গোরস্থানের ভেতরে। ঢোক গিলতে গিলতে আর চারিপাশে তাকাতে তাকাতে হাঁটতে থাকলাম। মাঝে আঙ্কেল বলে উঠলেন, কি কবরস্থানে কি প্রথম আসলেন? এভাবে কবর দেখছেন যে? না না আঙ্কেল, এমনিতেই দেখছি। আমি এসব ভূত তুতে ভয় পাই না। মিনিট 2 হাঁটতেই সামনে একটা বিশাল বাড়ি দেখতে পেলাম। বাড়ি বললে অবশ্য ভুল হবে, এ যেন এক রাজপ্রাসাদ। তবে অন্ধকারে কেমন যেন ভীতিকর হয়ে আছে বাড়িটি। আমরা ভেতরে প্রবেশ করলাম। আঙ্কেল আন্টির সাথে টুকটাক কথা বলে ছাত্রকে নিয়ে পড়াতে বসলাম। ছাত্রটাও যেন কেমন, চুপচাপ, চোখের নিচে কালি, কথা বলে না তেমন, শুধু হুহা আর মাথা নেড়ে উত্তর দেয়। আর কিছুক্ষণ পরপর আমার দিকে বড় বড় লাল চোখ নিয়ে তাকিয়ে রহস্যময় এক হাসি দেয়। ছোট মানুষ তাই হয়তো লজ্জা পাচ্ছে। আমি এসব কিছু উপেক্ষা করে পড়াতে লাগলাম। কিছুক্ষণ পর আন্টি আসলেন নাস্তা নিয়ে, চা আর বিস্কিট দিয়ে গেলেন। চাটা নেওয়ার সময় তার হাতটা দেখলাম কেমন জানি আগুনে পোড়া ঝলসে যাওয়ার মতো অবস্থা। চাটাতে একটা চুমুক দিতেই যেন বমি চলে আসলো। একদম মানুষের রক্ত পচা গন্ধ আর স্বাদ। আমি ভদ্রতার খাতিরে কিচ্ছু না বলে চুপচাপ চাটা রেখে একটা বিস্কিট খেয়ে আবারও পড়াতে লাগলাম। কিছুক্ষণ পর আমার কেমন জানি চারিদিকটা ঘোলাটে হয়ে আসলো। আমার মাথা ঘুরতে থাকলো। হঠাৎ আমি অজ্ঞান হয়ে গেলাম। কতক্ষণ হয়েছে জানি না। হালকা হালকা চোখ মেলতেই দেখি আন্টি আঙ্কেল কি যেন নিয়ে কথা কাটাকাটি করছেন, আর তার ছেলে চেয়ারে বসা। আমি আরেকটু ভালো করে তাকিয়ে দেখতেই দেখলাম এটা ওনাদের ছেলে নয়, এটা যেন 100 বছরের একটা পচা গলা লাশ। ভয়ে আমি ছিটকে উঠতে গেলাম, কিন্তু পারলাম না। আমার হাত পা সব যেন বাঁধা রয়েছে।
আজকে কতদিন পর এমন তাজা মাংস খাবো গো, অনেক মজা করে খাবো। হ্যাঁ, তা তো ঠিক বলেছ গিন্নি। বেটাকে আজকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। ওর রক্তের ঘ্রাণটা দেখেছ গিন্নি? আহ, একদম তাজা। খুব স্বাদ হবে গো গিন্নি। আমার যে আর তর সইছে না। কখন যে 12টা বাজবে আর ওকে বলি দিয়ে তাজা রক্ত খাবো। বাবা, আমি ওর চোখ দুটো খাবো। দেখেই আমার লোভ লাগছিল। আমাদের বাড়িতে আগুন লেগে আমার মৃত্যুর সময় আগুনে আমার চোখ দুটোও ঝলসে গেছিল। আজকে ওর চোখ খেয়ে আমি মজা নিব, স্বাদ নিব চোখের। এসব শুনে আমার শরীরের রক্ত যেন পানি হয়ে গেল। ভয়তে আমি নড়তে পারছি না। এদিকে ওরা ধীরে ধীরে আমার দিকেই এগিয়ে আসছে। 12টা বাজতে আর মাত্র 1 মিনিট বাকি। আমি হাত পা নাড়ানোর চেষ্টা করছি সর্বোচ্চ শক্তি দিয়ে। আমাকে ছেড়ে দাও। কি ক্ষতি করেছি তোমাদের আমি? আমাকে মেরো না। বাঁচাও, বাঁচাও। কেউ আসবে না তোমাকে বাঁচাতে। আজকে তোমাকে আমরা ছিঁড়ে ছিঁড়ে খাবো। তোকে ছেড়ে দিলে আমরা যে রক্ত না খেয়ে নরকে চলে যাব। তোর ওই তাজা তাজা রক্ত যে আমাদের লাগবেই। ওই আত্মাগুলো যেন পৈশাচিক হাসিতে মেতে উঠল। একটা বড় রামদা নিয়ে আসলো আমাকে জবাই দিতে। আমি প্রাণপণে হাত পা আছড়াতে লাগলাম আর দোয়া পড়তে লাগলাম। হঠাৎ আমার হাত পা একটু ছাড়া পেল মনে হলো। আমি এক ঝাটকায় বিছানা থেকে উঠে দরজার দিকে দৌড় দিলাম আর বাসা থেকে বেরিয়ে গেলাম। আমি কোনো দিকে না তাকিয়ে দৌড়াতে থাকলাম। ওই আত্মাগুলো আমাকে তাড়া করতে লাগলো। আমি অনেক কষ্টে লাফ দিয়ে কবরস্থানের গেটটা পার হলাম আর কিছু একটার সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেলাম। পরে চোখ খুলতেই দেখি বন্ধুর মেসে আমাকে নাকি সে আজিমপুর কবরস্থানের পাশে অজ্ঞান অবস্থায় পেয়েছে। ওকে সব ঘটনা খুলে বললাম আর সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম যে এই যাত্রায় তিনি প্রাণ বাঁচিয়েছে। বন্ধু জানালো ওই বাড়িটা নাকি আজকে 13 বছর পরিত্যক্ত। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ওই বাড়ির 3 জনই নাকি মারা যান। অনেকে বলে এই কাজটি কিছু ভার্সিটি পড়ুয়া ছেলেরা করেছিল, তাই এই আত্মাগুলো বেছে বেছে ভার্সিটি পড়ুয়া ছেলেদের বাসায় নিয়ে গিয়ে হত্যা করে। আমার কপাল ভালো যে সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়েছেন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি? কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আরও এরকম মজার মজার সব গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও।